ঐক্যের শক্তিতে বদলে গেছে ইতিহাস। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১.৫ দশকের স্বৈর শাসনের অবসান হয়েছে। নতুন বাংলাদেশে বাঙালি যখন স্বপ্ন দেখছে রাষ্ট্র মেরামতের, তখন বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নির্বাচন এবং সংস্কার ইস্যুতে বিতর্ক আমরা শুরু থেকেই দেখে এসেছি। নতুন এই বিতর্কে মাত্রাযুক্ত করেছে নিরপেক্ষ সরকার ইস্যু। বর্তমান সময়ের রাজনৈতিকের অঙ্গনের এই বিভাজন কি বার্তা দিচ্ছে, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্বাগত জানাচ্ছি আপনাকে। শুরুতেই বলছিলাম যে ঐক্যবদ্ধ শক্তি দিয়ে কিভাবে বাঙালি আসলে নিজেদের ইতিহাস বদলে দিয়েছে, কিন্তু ৫.৫ মাসের ব্যবধানে এসে দেখছি যে সেই ঐক্যে ছন্দপতন। আমার মনে হয় কি জানেন, আমাদের দেখার মধ্যে একটু ভুল হচ্ছে মানে আমরা যে লড়াইটা করেছিলাম তখনও যারা যারা মিলে লড়াই করেছে তাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য তো ছিলই, এবং সবাই সব ইকুয়ালি পার্টিসিপেটও করে নাই। ব্যাপক মানুষ পার্টিসিপেট করেছে, যাদের মধ্যে অত বেশি বিভাজন ছিল না। তারপরে তো স্বৈরতন্ত্র পতন হয়েছে। নতুন করে সরকার যখন গঠন করতে যাচ্ছি, দেশ গঠন করতে যাচ্ছি, তখন দৃষ্টিভঙ্গিগত পার্থক্য হচ্ছে। আমরা তখনই বলেছিলাম যে আমরা কেবল সরকার পরিবর্তনের লড়াই করছি না, আমরা দেশ বদলাবার লড়াই করছি। তো দেশটা বদলাবে কেমনে, তার জন্যে পুরা দেশের অনেকগুলো বিষয় সংস্কার করতে হবে। বিতর্ক শুরু এখান থেকে। কতগুলো বিষয় সংস্কার করা হবে, কতদিন সময় লাগবে, কতদিন পরে নির্বাচন হবে, এই বিষয়টাকে গাইড করবে কে এটাকে সমন্বিত করবে। এই শেষের যে দুটো প্রশ্ন আমি বললাম, এটা নিয়ে তখনও খুব বেশি কেউ ভাবে না, এখনও ভাবছে না, কিন্তু ওই প্রশ্নগুলোই আমার সামনে আসছে এবং আমি মনে করি আগামী দিনে আরও আসবে। পার্থক্য যেটুকু হচ্ছে সেটা দেখেন, ঐক্যবদ্ধ ছিল কেমন ২০ দল একটা ছিল, সেখানে বিএনপি এবং জামাত ছিল, কিন্তু এমন কিছুই ঘটে নাই বিএনপি থেকে জামাত আলাদা হয়ে গেছে। কেন? জামাত হিসাব করেছে আগে যখন আওয়ামী লীগ বিএনপি দুটো প্রতিদ্বন্দ্বী দল ছিল, মহাপরাক্রমশালী, তার সামনে তারা ওরকম করে দাঁড়াতে পারছিল না। কিন্তু এখন তো আওয়ামী লীগ নাই, অতএব বিএনপির বিরুদ্ধে কে, বিএনপির প্রতিদ্বন্দ্বীতে কে? সেখানে জামাত হয়তো ভাবছে যে আমরা নিজেরা এই মূল প্রতিদ্বন্দ্বী জায়গায় দাঁড়াতে পারি কিনা। এটা অ্যাবসলিউটলি একটা রাজনৈতিক বিবেচনা, সাংগঠনিক বিবেচনা, সেটা থেকে তারা করছে। এই কারণে তার এই অভ্যুত্থানের সময়কার দৃষ্টিভঙ্গি বা পরবর্তীকালে এটাকে গঠন করবার দৃষ্টিভঙ্গি বদলে গেছে তারা। বর্তমান সময়ে কি গণঅভ্যুত্থানের অংশীজনরাও নিজ নিজ এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছে? একটা জিনিস আমাদের ভুললে তো চলবে না, যে রাজনীতির শেষ বিচারে রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন। তো যারা যারা রাষ্ট্র ক্ষমতা বিড করতে পারেন, অতখানি যোগ্যতা আছে, অতখানি শক্তি আছে, তারা তো ওইটা তাদের প্রথম কনসিডারেশন নেবেনি। এবং সেইটা করতে গিয়ে দেখা যাবে যে আপনি যদি আমার প্রতিদ্বন্দ্বী হন, তাহলে আপনার প্রতিদ্বন্দ্বিতার শক্তি কমিয়ে নেই যাতে আমি জিততে পারি। এটা এখন তাই হচ্ছে। বাকি বিশেষ ধরনের কিছু থিওরিটিক্যাল ব্যাপার আছে। সেটা কি, সংস্কার নিয়ে বেশ কিছু প্রস্তাবে বিএনপি যেরকম ভাবছে, জামাত সেরকম ভাবছে না। এটা আগেও কি একরকম ভাবতো না, তার কোনো নজির আমরা পাইনি। অন্তত আমরা যখন কর্মসূচিটা তৈরি করেছিলাম, সেই কর্মসূচি তৈরি করবার সময় আমরা জামাত সহ তো কথা বলি নাই, কিন্তু জামাত তাদের এই রিজার্ভেশনের কথাগুলো কম বেশি বলতো, এখনও তারা বলছে। যেমন একটা উদাহরণ বলবো, সংখ্যানুপাতিক ভোট, এটা জামাত চায় কিন্তু বিএনপি চায় না। ধরেন আমিও চাইতাম, আমার দল চাইতাম বললাম কেন, আমাদের কাছে মনে হয়েছিল যে আমি ১০ জায়গাতে মোটামুটি একটা ভোট পেলাম, কোথাও জিততে পারলাম না, কিন্তু ১০ জায়গার যত ভোট আছে তাকে একত্র করে যদি টোটাল ভোটে পার্সেন্টেজ আনি, তাহলে হয়তো আমার ভাগে ২-৩টা পড়তেও পারে, অতএব এটা চাই। কিন্তু বিবেচনাটা পরবর্তীতে আসছে কি, যে এই পদ্ধতিতে পতিত স্বৈরাচার কি নির্বাচনে অংশ নেবে? হ্যাঁ, নিতে পারে। সরকার তো না বলছে না। যদি নেয় তাহলে সমীকরণটা পাল্টে যাবে। এমন হতে পারে সাংগঠনিক শক্তির কারণে বিএনপির পরে ওইসব নির্বাচনগুলোতে আওয়ামী লীগ তাদের পজিশন করে নেবে, কাজেই বিরোধিতা করা হচ্ছে, ওই প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে চাই না। আবার জামাত মনে করতে পারে যদি আগের মতোই চলে তাহলে বিএনপি পেয়ে যাবে হয়তো ২৫২টা, ওরা পাবে হয়তো 10টা 20টা, কিন্তু তার চাইতে যদি সংখ্যানুপাতিক হারে ভোট হয় তাহলে আরও বেশি পাবে। এরকম করে বিভিন্ন ইস্যুতে দুটো দলের মধ্যে
অনেক পার্থক্য আছে, সেগুলো আসছে। সেই পার্থক্যগুলো তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত তৈরি করছে আমি কিন্তু সেটা বলছি না। দ্বন্দ্ব সংঘাত হয়তো কখনো তৈরি করবে, এখন মানে স্ট্রং ওয়ার্ডস ব্যবহার করেছে একজন আরেকজনের বিরুদ্ধে, এটা কি অত দূর যেতে পারে জানি না, এখন পর্যন্ত সেই লক্ষণ নাই। কিন্তু ধরেন দৃষ্টিভঙ্গিগতভাবে ছাত্ররা যারা এই আন্দোলনে নেতৃত্ব দিল, তাদের ওয়ার্ডস আরও স্ট্রঙ্গার। তারা মনে করছে যে বিএনপি অনেক কিছু করছে যেটা আওয়ামী লীগকে পোষণ করা হচ্ছে, তাদের সমর্থন করা হচ্ছে। সেটা কতখানি ঠিক কতখানি বেঠিক সেটা তো বোঝার ব্যাপার। পরস্পরের সাথে কথাবার্তা বললে সবাই যদি আমরা জানতে পারতাম কার কি দৃষ্টিভঙ্গি পরিপূর্ণভাবে, তাহলে হয়তো একটু একটা আমরা। ইতিমধ্যে কিন্তু এক ছাত্র উপদেষ্টা অভিযোগ করে বলেছে যে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। মানে ওরকম যদি বলেন না, তাহলে অতীতে এরকম হয়েছে যে উপদেষ্টাদের কোনো কোনো কথার টোন আওয়ামী লীগের সাথে মিলেছে, এরকম হতেই পারে। মানে হতে পারে কেন, একটা নির্দিষ্ট ইস্যুতে এক এক রকম দৃষ্টিভঙ্গি তো থাকতেই পারে। যেমন প্রদেশের কথা বলা হচ্ছে, তো প্রদেশের ব্যাপারে কেউই কিছু বলছে না, এইখানে আপনি কাউকে আলাদা করতে পারছেন না। কিন্তু অতীতকালে, আমি এখানে ঠিক এক্সাক্ট উদাহরণটা এখন মনে করতে পারছি না, কিন্তু এরকম হয়েছে যে যেইখানে উপদেষ্টারা এমন করে কথা বলেছেন যাতে আওয়ামী লীগের টোনে কথা হয়েছে। খেয়াল করেন, অ্যাটর্নি জেনারেল বলেছেন আমরা আওয়ামী লীগকে ব্যান করতে চাই না। তখন যিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে ছিলেন উপদেষ্টা, তিনি বলেছিলেন না ওরা তো মিটিং মিছিল করতেই পারে, শোভাযাত্রা করতে পারে, আমরা তো বানা করি নাই। পরে করতে দেওয়া হয়নি এবং তার জন্য তাকে ওই দপ্তর থেকে বদলেও দেওয়া হয়েছে সম্ভবত, বা অন্য কোনো কারণে আমি জানি না। আইন উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের অতীতে অনেক অবদান আছে, তাদেরকে ব্যান করা যেতে পারে না। তো তাহলে শুধু বিএনপিকে দোষ দিচ্ছেন কেন? দোষ তো সরকারেরও আছে, সরকারের উপদেষ্টাদেরও আছে, কিন্তু তারা সেটা বলছে না কারণ তারা সরকারে আছে। আমি বলছি এই জন্যেই উপায় একটাই আছে, তা হচ্ছে যে বসেন, যেটা আমরা একদম প্রথম থেকে বলছি। আপনার এখানে এসেও আমি অতীতে আরও দুই একবার বলেছি যে অনেক বেশি ডিসকোর্স দরকার, এবং সেই ডিসকোর্সের উদ্যোগটা নেওয়া উচিত ডক্টর ইউনূসের। উনি ডাকবেন কোনো একটা বিষয়ে, উনি যদি সমস্যা মনে করেন সাপোর্ট চাইবেন, যে আমি এটা সমাধান চাই, আপনারাই দেন আমাকে সমাধান, আমি শুধু এক্সিকিউট করব। উনি তো কারোর সাথে কথাই বলছেন না, ফলে সমস্যা জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি বহু পুরনো। বর্তমান সময়ে আমরা যে বিতর্ক দেখছি, যে উত্তপ্ত পরিস্থিতি দেখছি নিরপেক্ষ সরকারের দাবিকে কেন্দ্র করে, যেখানে ছাত্র উপদেষ্টা বলছে যে নিরপেক্ষ সরকারের দাবি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। মানে এই কথার কোনো মানে হতে পারে না। কারণ হলো কি, মানে প্রথম কথা হচ্ছে নিরপেক্ষ সরকার উনি কখন বলছেন, কি কারণে বলছেন? বলছেন যে অনেকগুলো ঘটনায় সরকার নিরপেক্ষতা হারিয়েছে। তাকে যখন বিবিসি জিজ্ঞেস করে যে কোন কোন বিষয়ে দেখে আপনি বলছেন, উনি এগুলো লোকেট করেন স্পেসিফিক্যালি। উনি একটা কথা বলছেন যে যেহেতু ছাত্ররা বা যুবকরা রাজনৈতিক দল করছে, তাদের অনেকেই ক্ষমতার সাথে আছে, তারা ক্ষমতায় থেকে দল করবে কেন? তাহলে তো তাদের নিরপেক্ষতা থাকলো না। এই কথা তো ঠিক। মানে ধরেন গতকালকেও একজন উপদেষ্টা রীতিমতো পুরা প্রোটোকল নিয়ে তার নির্বাচনী এলাকা যেটা, সেখানে গিয়ে জনসভা করেছেন। এটা একটা উদাহরণ বলছি, প্রায় জায়গাতে তারা এই কাজগুলো করতে পারেন না। তো জবাব একটা দিয়েছেন তারা, যখন দল গঠন করা হবে তখন কোনো উপদেষ্টা যদি ওই দলে যোগ দিতে চান বা রাজনীতি করতে চান, তাহলে তিনি পদত্যাগ করবেন। মানে তখন পদত্যাগ করলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে কি? মানে সেটাই তো কথা। এখন আপনি মনস্থির করেছেন করবেন, করে কাজ করছেন ক্ষমতা ব্যবহার করে, তারপরে ওই সময় গিয়ে রিজাইন করছেন, একটা অসততা হলো না? বোঝে কি না বোঝে আমি তা জানি না, কিন্তু এগুলো জটিলতা তৈরি করছে। আর একটা কথা আছে কি দেখেন, মানে আমি মনে করি দু একজন আমাকে এরকম বলেছে আপনি কি বিএনপির পক্ষে ক্যানভাস করেন নাকি? এটা ক্যানভাস করার বিষয় না, ভোট তো একদিন হবে। সেই ভোটে আমি মনে করি যে অবস্থা আছে তাতে বিএনপি জিতবে, আমি মনে করি। আমার তো মনে করার রাইট আছে, বলারও রাইট আছে। আমি কোনো ক্যাম্পেইন করছি না, নাও হতে পারে। বিএনপি যদি বাড়াবাড়ি করে তাদের ভোট আরও কমে যাবে, সেটা আর এক কথা। কিন্তু যে দল নির্বাচন করে জান দিয়ে দিচ্ছে এই জন্য যে তারা ক্ষমতায় যাবে ভোট হলে, সেই দল 111 চাইবে কেন? তার তো ক্ষমতায় যাওয়া হবে না। বিএনপি শেষে তারা এমনটি বলেছে যে 111-এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে বিএনপি। হ্যাঁ, তাই তো কাজে তারা 111 চাইবে কেন? মানে আপনি বিএনপিকে সাপোর্ট করেন কি করেন না সেটা তো কথা না। গণতন্ত্র যুক্তি মানবে, গণতন্ত্র সত্যের প্রতি আস্থা রাখবে, নিষ্ঠা রাখবে। সেরকম বিবেচনা থেকে আমি মনে করি যে শিক্ষার্থীরা যেগুলো বলেছেন সেই কথাগুলো
খুবই যুক্তিযুক্ত হয় না। কিন্তু একটা কথা তারা বলেছে, যেটা আলোচনায় আসছে না, আপনারাও মানেননি আমি মনে করি, সেটা হচ্ছে এই উপদেষ্টা বলেছেন যে 5 আগস্টের পরই একটা জাতীয় সরকার হওয়া দরকার ছিল। ওনারা নাকি এটা বলেছিলেন, কিন্তু এটা মানা হয়নি। বিএনপির আপত্তির কারণেই মানা হয়নি এমনটি বলা হয়েছে। এটা বলেছে, এবং সেটা ওই সেনানিবাসে যখন বৈঠক হলো, সে বৈঠক এটা হয়েছে। ওই বৈঠকে আবার যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি, ভিড় ইত্যাদি ঠেলে ঠুলে যাওয়া হয় নাই। সত্যি কি তাই? আমি মনে করি আজকের অভিজ্ঞতা বলে, জাতীয় সরকার নামে বলি বা যে নামে বলি, এটার সাথে একটা কোয়াজি পলিটিক্যাল গভর্নমেন্ট হওয়া উচিত ছিল। মানে রাজনৈতিক লোকজনও থাকা উচিত ছিল, সিভিল সোসাইটির লোকও থাক, রাজনৈতিক লোকও থাক। তাহলে মানে গভর্নমেন্ট আরও এফিসিয়েন্টলি চলতে পারত। তো এটা তো উনি না করেছেন। এটা তার বলাও দরকার যে তিনি এটা বলেছিলেন কি না। আমি মনে করি যে হয়তো তিনি বলেছিলেন, কারণ এখন পর্যন্ত তিনি এ সম্পর্কে কোনো কথা বলেননি। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেমনটি ফেসবুক পোস্টে লিখেছেন, রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত। অবশ্যই সেটাও ঠিক আমি মনে করি, এবং সেগুলো করা হচ্ছে, যে আমি তাও সার্টিফাই করছি। কারণ আমরা তো চলাফেরা করছি, দেখছি সর্বত্র এই ধরনের প্রভাব খাটানো হচ্ছে, এবং বহু জায়গাতে সরকার অসহায় হয়ে যাচ্ছে এই সমস্ত রাজনৈতিক চাপের কাছে। তো আমরা একটা নতুন দেশ করতে চাই, সেখানে সমস্ত চাপাচাপি কেন হবে, করা উচিত। এবং উপদেষ্টা নাহিদ ইসলাম আরো বলেছে যে বিএনপি যখন নিরপেক্ষ সরকারের দাবি জানাচ্ছে, তখন সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে, সে বিষয়টিও নিশ্চয়ই বিবেচনায় নেওয়া উচিত। হ্যাঁ, নিশ্চয়ই আছে, কিংবা ধরেন নতুন করে ঢুকানো হচ্ছে। আপনি দাবি করেন যে এই জায়গাতে এই কয়টা আওয়ামী লীগের লোক আছে বা আওয়ামী দোসর আছে, বের করে দেন, কিন্তু সেখানে আপনি নিজের লোক ঢুকে দেবেন, সেটা তো আর নিরপেক্ষতা হলো না। এই কথাগুলো যদি তারা বলেন, কিন্তু এখানে আমার একটা খুব লাগে কি, উপদেষ্টারা এইসব ক্যাম্পেইন কেন করছেন? তার মানে তো তারা পলিটিক্স করছেন। তাদের বরঞ্চ করা উচিত, অমুক বাস স্ট্যান্ড অমুক নেতা দখল করেছে, ছেড়ে দাও 24 ঘন্টার মধ্যে, আমি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করছি, না হলে তোমাকে উঠিয়ে দেওয়া হবে। গভর্নমেন্ট পারে, এটা করেনি তো। কোনো জায়গাতে এবারে সিস্টেম করবার ব্যাপারে গভর্নমেন্টের কোনো উদ্যোগ দেখি নাই, কিন্তু গভর্নমেন্ট এটা করতে পারতো। আমি মনে করি এমনকি এখনও পারে, কিন্তু গভর্নমেন্ট করছে না। বিভিন্ন সময় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও আমরা অভিযোগ শুনে এসেছি যে গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের পরেও আসলে চাঁদাবাজি কিংবা দখলদারি এগুলো থামেনি। সেটাই তো বলছি আমি। ধরেন একটা বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে, একটা রেল স্টেশন দখল হয়েছে, একটা বিশ্ববিদ্যালয় দখল হয়েছে, বিরাট একটা কলেজ দখল হয়েছে, তারপরে কলেজ দখল হয়েছে। কেন এগুলো হবে কেন? আপনি যে স্পিরিটে আগস্টের অভ্যুত্থানটা করেছেন, সেইটা কোনোভাবেই এগুলো অ্যালাউ করে না। এই বিষয়গুলো নিয়ে যদি ছাত্ররা আন্দোলন করতেন, বলতেন বেশি, আমি মনে করি সমর্থন তারা বেশি পেতেন। কিন্তু তারা কনস্টিটিউশন ফেলে দেব, এই করব, মানে এমন সব বিতর্ক আনছেন যার সাথে জনগণ সম্পৃক্ত হতে পারছে না, বোঝেও না ভালো করে। প্রোক্লামেশন লাগবেই, হয়তো লাগবে বা লাগবে না, বিতর্কে যাচ্ছি না, কিন্তু প্রোক্লামেশন বিষয়টাই তো মানুষ বোঝে না, তার স্বার্থকে কোথাও আঘাত করে নাই। তাদের এইটা বুঝে, রাজনীতির অভিজ্ঞতা থাকলে, রাজনীতি দেখে দেখে প্রতিবাদ যদি করতো, এটা অনেক ভালো উদাহরণ হতে পারত। আমি একটা কথা বলবো, নিশ্চয়ই আমি একটা প্রস্তাব দিতে চাই, আমি দিচ্ছি অলরেডি। সেটা হচ্ছে যে আমি উভয় গ্রুপকে চায়ের দাওয়াত দিচ্ছি। আমি খুব সম্ভবত পরশুদিন প্রেস কনফারেন্স করে বলবো এটা। উভয় গ্রুপ আমি ডাকবো, বসুক, নিজেরা বসলে আরও ভালো, আমার ডাকার দরকার নেই, নিজেরা কথা বলুক। এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলোর জবাব কী তাদের? যেমন আমি সরাসরি নিশ্চয়ই যদি মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলামকে পাই, ওনাকে জিজ্ঞেস করতে পারি, আপনি কি বিবেচনায় মনে করছেন যে এটা 111? আমি যা যা বললাম তার জবাব উনি দেবেন। আবার এটা যে 111 নয়, তার জবাব মির্জা ফখরুল বা তার দলে যেই দেখ, বা এদিক থেকে যারা দেখ, এর মধ্যে যদি সিভিল সোসাইটির লোক থাকে, একটা ডায়ালগ হোক। বিকজ এই বিতর্ক যদি বাড়ে, তাহলে দেশের সমূহ সর্বনাশ। একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে আপনি যে চায়ের দাওয়াতের যে নিমন্ত্রণের ব্যবস্থা করেছেন, নিশ্চয়ই সাধুবাদ আসলে পাওয়ার যোগ্য। সেই জায়গা থেকে অনেকেই বলছে যে রাজনীতির এই বিভাজন পতিত স্বৈরাচারকে ফিরে আসার বন্দোবস্ত করে দিচ্ছে। আমি সেই আলোচনায় ফিরতে চাই, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশপ্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকে আলোচনা চলছে রাজনীতি কে কার প্রতিপক্ষ, এই শিরোনামে আমরা আবারও ফিরছি আলোচনায়।
জনাব মাহমুদুর রহমান মান্না, যে আলোচনায় আমরা ছিলাম, বর্তমান সময়ে যে বিভাজনের রাজনীতি আমরা দেখছি, রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছে যে এই বিভাজনের ফলে সবচেয়ে বেশি লাভবান হবে স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার দোসররা। হ্যাঁ, সেই সম্ভাবনা তো আছেই, কিন্তু আমি ভিন্ন দিকের কথা বলি। সেটা হচ্ছে মানে কামিং ব্যাক অফ বাংলাদেশ আওয়ামী লীগ ইন্টু পলিটিক্স আমার কাছে প্রায় ইম্পসিবল মনে হয়। কেন জানেন? আওয়ামী লীগ এখন অনেক বড় সংগঠন আছে, সরকারের কোনো হামলা মামলা নির্যাতন তো শুরু হয়নি, ফলে তারা তাদের মতো বিচরণ করতে পারছে, শক্তি সংহত আছে, দেখলে মনে হয় যেন তারা পারবে। কিন্তু মানুষের মধ্যে তাদের পক্ষে এতটুকু সিম্প্যাথি কথা হয়নি, বিকজ 15 বছর ধরে তারা যে অন্যায়টা করেছে, যে লুটপাট, শোষণ, বঞ্চনা ইত্যাদি, মানুষ এগুলো ভুলতে পারছে না। মানে প্রধানমন্ত্রী কত বড় মানে নিষ্ঠুর বলেন, মানে মূর্খ বলেন, আমি সরি ল্যাঙ্গুয়েজ ভালো কিছু আমি মনে করতে পারছি না, উনি বলেন যে দেশে উন্নতি হচ্ছে না, উন্নতি যদি না হয় তাহলে আমার বাড়ির পিয়ন তার 400 কোটি টাকা আছে, ও হেলিকপ্টারে করে বাড়ি যায়। কতখানি নৈতিকতার অধঃপতন হতে পারে, মানুষ এগুলো বোঝে না। উনি যদি আবার আসতে চান বা তার কোনো লোক যদি তার পক্ষে সাফাই গাইতে যেত, মানুষ তো জিজ্ঞেস করবে, এই যে তোমার নামে শুনেছি, তোমার ভাগ্নির নামে শুনেছি, তোমার বোনের নামে শুনেছি, তোমার আত্মীয় স্বজন, তোমার যাদের যাদের নামে যা, জবাব কি? কিছু দিতে পারবে না। তো জোর করে চাপিয়ে দিয়ে হয়তো করতে চেষ্টা করবে তারা, কিন্তু ওইটা আগে পেরেছে, এখন তো পারবে না। এখন পারবে না বিকজ একটা নিউট্রাল গভর্নমেন্ট আছে এবং আওয়ামী লীগ ক্ষমতাই নেই। ফলে কামিং ব্যাক তাদের একটা অবশ্যই একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করতে হবে। এই ন্যারেটিভ তারা তৈরি করতে পারবে না, এই জন্য আমি মনে করি না যে সহজেই তারা আসতে পারবে। দ্বিতীয় আর একটা বিষয় বলি, শেখ হাসিনার এখন সমস্ত কিছুর উৎস বলেন, তার শক্তির কেন্দ্র বলেন, এটা হচ্ছে ভারত। কিন্তু ভারত কেন শেখ হাসিনার জন্য জান দিয়ে দিবে? ইন্টারন্যাশনাল পলিটিক্স বলেন, যে কোনো পলিটিক্স বলেন, ওগুলো কিন্তু ওই প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে তো ডিসাইড হয় না, ওটা হয় একেবারেই স্বার্থের সাথে যুক্ত করে। তো ভারতের স্বার্থ হচ্ছে বাংলাদেশের সাথে তার সম্পর্ক ভালো করতে হবে। শেখ হাসিনাকে রেখেই সম্পর্ক ভালো হবে না, ফলে শেখ হাসিনাকে সামনে রেখে তারা করতে চাইবে না। হ্যাঁ, যদি আওয়ামী লীগ এই নেতৃত্ব সম্পন্ন অস্বীকার করে নতুন ভালো গ্রহণযোগ্য নেতৃত্বকে সামনে আনে, আমি জানি না কি হবে, কিন্তু তারপরে অনেক দূর যেতে হবে তাদেরকে, মানুষ সহজে অ্যাকসেপ্ট করবে না, এইটার আমি সম্ভাবনা বেশি দেখি না। ত্রয়োদশ নির্বাচন নিয়ে যখন আমরা আলোচনা করছি, তখন কিন্তু রাজনৈতিক অঙ্গনে এই আলোচনাটাও রয়েছে, ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। এবং আমরা এই বিষয়টি নিয়েও ছাত্র এবং বিএনপির মাঝে একটা পরস্পর বিরোধী অবস্থান দেখতে পাচ্ছি। আপনার মতামত জানতে চাই। মানে এইখানেও আমি বলি, আমাদের যে সহমত করবার চেষ্টা করতে হবে, অথবা ধরেন ভিন্ন মত আছে, কিন্তু ডেমোক্রেসির নিয়ম হচ্ছে তোমার মত আমার মতের সাথে না মিললেও তোমার মত যাতে তুমি প্রকাশ করতে পারো, তার জন্য আমি তোমাকে সব রকম সাপোর্ট দেব। এইখানে বিষয়টা হচ্ছে বর্তমান সরকার মনে করে একটা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে হবে, ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে। উনি প্রথম দিন যখন এই কথা বলেছেন, তখনই আপনার বোঝার কথা যে তার মানে উনি কাউকে বাদ দিতে চাচ্ছেন না, আওয়ামী লীগও তার লিস্টে বাদ পড়ে যাওয়া অংশ নয়। তো সেইভাবে উনি যদি তাদেরকে আনতে চান, তাকে ভাবতে হবে এটা কি যৌক্তিক। যখন এমনি করে ধরেন বিএনপি বলে যে আমরা ওর আইন করে ব্যান করে দেওয়া পছন্দ করি না, বিকজ এটা হলো নিবর্তনমূলক, চাপিয়ে দেওয়া, জনগণ সিদ্ধান্ত নেবে, এটার মধ্যে এক ধরনের ভেগনেস আছে। জনগণ তো সিদ্ধান্ত নিজে নিজে নেয় না, পদ্ধতি একটা লাগবে যাতে জনগণের সিদ্ধান্ত। আপনি গণভোট দেন, আওয়ামী লীগ কি ভোট করতে পারবে? হ্যাঁ না ভোট হলো, কিছু একটা করবেন, সেটা ওনারা বলেননি, ওইদিকে যাবেও না। তো ওইখানে তারা আওয়ামী লীগকে চাচ্ছে এই কথা বলবার মতো পয়েন্ট তৈরি হয় না। কিন্তু আপনি পলিটিক্স বানাবার জন্য এটা হয়তো বলতে পারেন, বিএনপি তাদেরকে নিয়ে আসতে চায়, বিএনপি আওয়ামী লীগকে আনতে চাইবে কেন? একটাই কারণ হতে পারে, জিও পলিটিক্স তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, শেখ হাসিনাকে পছন্দ নয়, শেখ হাসিনাকে বাদ দিয়ে দিলাম, তাকে যারা রক্ষা করছে তারা বললো তাকে বাদ দিয়ে দিলাম, কিন্তু আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে না? আওয়ামী লীগে তো বহু ভালো লোক আছে, তারা যদি নিজের একটা দল করে, যেরকম জিয়া রহমান আমলে ওটা হয়েছিল, তো মানে রাজনৈতিক আচরণ বিধিটা দলগুলোর
যে বিধিমালা তৈরি করা হয়েছিল, তার মধ্যে আগের নেতৃত্ব বাদ দিয়ে নতুন নেতৃত্ব দিয়ে দল শুরু করেছিল, যখন জোহরা তাজউদ্দিন খুব বিখ্যাত হয়ে গেল বক্তৃতা টক্তৃতা করে। এইরকম যদি তারা করে হয়তো করতে পারবে। সেই কারণে এই শত্রুতার জায়গা তৈরি না করে বরঞ্চ কম্বাইন্ডলি আওয়ামী লীগ যাতে ফিরে আসতে না পারে, যে অর্ডারটাই হোক তারপরে এটা করা যেতে পারে। আমি মনে করি যেরকম মামলা দেওয়া হচ্ছে সেই মামলাগুলো চলতেও যদি থাকে, তারপরেও আওয়ামী লীগের পক্ষে অন্তত এই নির্বাচন ফেস করার মতো পরিস্থিতি দাঁড়াবে না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জার্সি বদলের প্রচলন রয়েছে, সেই উপায়ে অন্য দলে যে অনুপ্রবেশ করবে না তার নিশ্চয়তা আমরা কোথা থেকে পাবো? তাতে তারা আওয়ামী লীগ হলো না। কি বলে ইসলামী ছাত্র শিবির বা জামাত যে অন্যান্য দলে প্রবেশ করেছিল, তারা তো তাদের দলের প্রভাব দেখাতে পারে নাই। ওখানে ঘাপটি মেরে লুকিয়ে থেকে কাজ করতে করতে নিজেদের সেভ করেছে। পরিবর্তনটা যখন হয়েছে তখন এই পরিবর্তনে যারা ক্ষমতায় এসেছে তারা তাদেরকে ফোকাসটা দিয়েছে। তো এরাও সব ধরেন বিএনপিতে গেল, জামাতে গেল, আওয়ামী লীগের কথা তো বলতে পারবে না, নতুন করে আওয়ামী লীগ করবে কেন? আপনি বলেন যতদিন পরে পরিবর্তন হলো তখন যদি তারা এক হয়ে আসে, সেটা তো কোনো দলের মধ্যে অনুপ্রবিষ্ট আছে কি নাই তাতে কিছু আসবে যাবে না, এমনিতেও করতে পারবে তারা, যদি তারা টিকে থাকে, ওইটা কোনো সমস্যা নয়। সম্প্রতি আপনি নিশ্চয় অবগত আছেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, জিয়াবাদ মুজিববাদ আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। নতুন ধারার রাজনীতি শুরু হতে যাচ্ছে কি? না না, এইটা খুবই একটা ফানি কথা হয়েছে। জিয়াবাদ বলে কোনোদিন কিছু আপনি শুনেছেন? কি বোঝাতে চেয়েছেন তারা আসলে? না, জিয়াবাদ বলে তো কেউ কোনোদিন কিছু বলে নাই। উনি বলবার আগে পর্যন্ত আমি নিজেও এটা শুনি নাই। হ্যাঁ, মুজিববাদ শুনেছি, এবং মুজিববাদ কি সেটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগ, টেকে নাই। মুজিববাদ বলে কিছু ছিল না। একজন বড় নেতার নামের সাথে একটা বাদ শব্দ যোগ করে দিলেই উনি একটা যে বিশেষ ডক্ট্রিনের মালিক হয়ে গেলেন, তা হয় না। এটা হয়ও নি, শেখ মুজিবের বেলায় হয় নাই। আর এটা তো সরি, দর্শকদের কাছে ক্ষমা জানিয়েছি, হঠাৎ খুব বেশি রকম মনে হচ্ছে এটা। আপনি কি একটু চা খাবেন? না, খাচ্ছি আমি, ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়ার কাছে কি বলে, বিএনপি কখনো তার মতবাদ প্রকাশ করবার চেষ্টা করেছে। উনি একটা ডক্ট্রিন দিয়েছেন। হ্যাঁ, উনি বলেছেন, বিএনপি বলেছে যে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই বিতর্ক হতেই পারে। উনি জাতীয়তাবাদকে পরিবর্তন করেছে, বাঙালি নয় বাংলাদেশি, এইটাও একটা দৃষ্টিভঙ্গিগত ব্যাপার হতে পারে। কিন্তু ডক্ট্রিন যখন বলেন, মতবাদ মানে যেরকম মার্ক্সবাদ, লেনিনবাদ, এই অর্থে আপনি একটা জিয়াবাদ বলছেন, মুজিববাদ বলছেন, এগুলো টিকবে না। আর জিয়াবাদ কেউই বলে নেই, উনি কেন বলবেন? এটার কোনো কারণ নেই। এটা মানে পায়ে পায়ে বাড়ি দিয়ে ঝগড়া করার মতো হয়ে গেল। বিএনপির শীর্ষ নেতারা দাবি করছে যে বিএনপিকে টার্গেট করেই ১/১১ অপপ্রচার চালানো হচ্ছে, আসলেই কি তাই? এই অপপ্রচার তো বিএনপির বিরুদ্ধেই হয়েছে, কিন্তু ১/১১ অপপ্রচার মানে আমি কিন্তু এই শিক্ষার্থীদের ব্যাপারে দেখেছি, এরা খুব মানে যাকে ইংরেজিতে বলে লাগাতারভাবে, খুবই নিষ্ঠার সাথে ধারাবাহিকভাবে একটা রাজনীতি গড়ে তোলার চেষ্টা করেননি, এখনো পারেননি। মানে আজকে একটা বলছেন এই কনস্টিটিউশন ফেলে দেব, এই কনস্টিটিউশন চলবে না, কিন্তু তাদের যারা সরকার, যে সরকারে তারা আছে, তারাই তো রিরাইট অফ দি কনস্টিটিউশন করছেন না, তারা এটা সংশোধনী করার চেষ্টা করছেন এবং সেইভাবে প্রস্তাবও দিয়েছেন। তো ওইখানে তারা ফাইট করুক, না করে বিএনপির সাথেই এটা ফাইট কেন, বা এটা অন্য পার্টির সাথে ফাইট কেন? এটা তো করছে কিন্তু সরকার, বিএনপি করছে না। বিএনপি ৭২ দিয়ে ভার্চুয়ালি কিছুই বলেনি এখন পর্যন্ত। তো এইটা আমার কাছে কীরকম লাগে যে এরা মানে হচ্ছে একটা ঝগড়া তৈরি করতে চাইছে নাকি, আমি বুঝতে পারি। এরকম করবার কথা না, এত বড় একটা মহান অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি আমি রেসপেক্ট রেখে বলছি, কিন্তু আমার মনে হচ্ছে যে তারা খুব বড় ধরনের ভুল করছে, বোঝার ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, বলাবার ক্ষেত্রে। ছাত্ররা কিন্তু আবার অভিযোগের তীর বিএনপির দিকে ছুটছে, তারা বলছে যে ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে বিএনপি হুমকি স্বরূপ দেখছে। কেন বলছে তা তো আমি জানি না। ধরেন আমি যদি বলি, সাংবাদিকদের বলি যে ওনাদের যারা উপরিস্তরের নেতা, উপদেষ্টাও বটে, যারা দল করবেন বলে বোঝা যাচ্ছে, যারা নির্বাচন করবে বলে বোঝা যাচ্ছে, এরা মাঝে মাঝে তাদের এলাকায় যাচ্ছেন, জনসভা করছেন। ওই এলাকাগুলোর রিপোর্ট কী বলে? ওই এলাকায় বিএনপির ক্যান্ডিডেটের সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসবেন এরকম মনে করছেন? আর আমরা যারা মানে মিডিয়াতে যারা আছেন তারাও স্টাডি করে দেখেন এটার রেজাল্টটা কী। আমি কিন্তু এর কথা বলছি না যে ওরা পরাজিতই হোক, বিএনপি জিতে যাক, বিএনপি জিতলে আবার খুব লাভ হয় সেরকম না।
কিন্তু আমি বাস্তবতার কথা বলছি। মানে একটা দল একটা আন্দোলন সাকসেসফুল হয়েছে বলে ঘোষণা দিয়েই দল হয়ে গেল। তাহলে আমি আপনাকে বোধহয় আরেকদিন বলেছি, আমি যখন ডাকসুর ভিপি ছিলাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমার কমান্ডে যে যত বড় সংগঠন ছিল, এদের কমান্ডে এত বড় সংগঠন নাই। এদের সাথে তো এখন দেখা যাচ্ছে সব শিবির জামাতের লোক। বিভিন্ন জায়গাতে যে জনসভাগুলো হচ্ছে সেখানে শিবির জামাতের নেতারা বক্তৃতা করছেন, করুকে, ওরা যদি মানে মিল হয় তারা করবে, অসুবিধা নেই। কিন্তু এইটার মানে এই নয় যে তারা নতুন কোনো রাজনীতি তৈরি করলেন, নতুন কোনো দল করলেন। মানুষ তো দেখছে। আপনি এলাকাতে গেলেন, একজন উপদেষ্টা ধরেন প্রধান অতিথি, কিন্তু বাকি 3 জন লোক বক্তৃতা করলেন তারা চিহ্নিতভাবে অন্য কোনো দলের সাথে আছেন। এটাকে একটা নতুন দল করার কোনো পদ্ধতি? তা তো হতে পারে না। তারা কি দুটো দল মিলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবে? বহু প্রশ্ন এরকম আছে যেগুলো জবাব না দিলে রাজনীতি কিন্তু রাগ দেখিয়ে হবে না। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন রাজনৈতিক দলগুলোই বলেছে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। 5.5 মাসের ব্যবধানে সেই সমর্থন কিংবা সেই আস্থা কতটুকু ধরে রাখতে পেরেছে অন্তর্বর্তী সরকার, সে প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সম্প্রতিকের পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল, অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা চলছে রাজনীতি কে কার প্রতিপক্ষ এই শিরোনামে। আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহমুদুর রহমান মান্না, যেমনটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে। সেই প্রশ্নটি আমি আপনার কাছে বিরতির আগে রেখেছিলাম যে আস্থা বিশ্বাস নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সেই সমর্থন 5.5 মাস পর এসে কতটা অক্ষুণ্ণ আছে? না, সমর্থন নিয়ে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। কারণ আমাদের সমর্থন করার তো কোনো বিকল্প নেই। ধরেন আমরা সরকারকে সমর্থন করি না, তাহলে কী চাই? সরকারের পরিবর্তন চাই। পরিবর্তন হলে কি চাই? আমি আর একটা ইন্টারিম গভর্নমেন্ট বা কিছু যদি বলি, তার জন্য একটা জাতীয় ঐক্যমত্য লাগবে। তো নতুন করে আপনি একটা বিতর্ক তৈরি করলেন। তার চেয়ে এই সরকারকেই সংস্কার করে যত তাড়াতাড়ি নির্বাচন করিয়ে ফেলতে পারেন ততই ভালো হয়। ফলে আমার ওই বিষয়টা আমার মনে হয় যে এগুলোর মধ্যে কোনো যুক্তি আছে। আর বিএনপি ধরেন সরকারের সমালোচনা করে, সবগুলো সমালোচনার সাথে হয়তো আমি একমত নই, কিন্তু এইটা আমি মনে করি যে সরকারকে সমালোচনা করার মতো অনেক জিনিস আছে। আজকাল তো পত্রপত্রিকা খুব ওপেনলি লিখছে যে ইকোনমির কোনো রকম অগ্রগতি হয়নি। ড্যাভোসে উনি যে গেলেন, কথাবার্তা বললেন, সেই সময় বলা হয়েছে যে অর্থনীতি তেমন কোনো সূচক ভালো দেখাতে পারেনি। তো অর্থনীতি এগুলো না, আপনার সংস্কারের এখন পর্যন্ত কোনো কিছু হলো না। ল অ্যান্ড অর্ডার তো বেশ খারাপ, যে সম্প্রতি কয়েকটা ঘটনা দেখেছেন, এগুলোর সমালোচনা হচ্ছে। সমালোচনা তো করবে, সাধারণ মানুষ জিজ্ঞেস করে। আমি জানি না আপনাদের কেমন হয়, মানে আপনি মেয়ে মানুষ, হয়তো সবাই এরকম করে আসে কিনা কথা বলতে, কিন্তু আমরা যেমন আমি আজকে হাঁটছি পথ দিয়ে, অফিসে যাবো, ঢুকবো, কিছু দূর হাঁটবো, তো হাঁটছি, 2-3টা লোক আমার পেছনে পেছনে জিজ্ঞেস করছে, ভাই হবে কি বলেন তো? কেন এরকম করে প্রশ্ন করছেন? প্রায় লোক এই প্রশ্ন করে কি হবে, তার একটা ভয়ে শঙ্কার মধ্যে পড়ে গেছে, সব তো ঠিকঠাক মতো এগোচ্ছে না। তো এই কথাটা যদি আমি বলি, তার মানে সরকারের প্রতি সমর্থন তুলে নিলাম, সেটা মিন করে না। কিন্তু এইটা ঠিক, অনেক কিছু হচ্ছে যার কোনো এক্সপ্লেনেশন নেই। এই সরকার তো কোনো জবাবদিহির ধার ধারেন না, কোনো প্রশ্নের তিনি জবাব দেননি, এবং নিজের থেকে উদ্যোগ নিয়ে রাজনীতির যে মতপার্থক্য সেটা দূর করবার চেষ্টা করেন নাই। তখন মনে হচ্ছে যে সে যাচ্ছে কোন দিকে, এই কথাটা সবার মধ্যেই আছে। এবং সেইটাকে কারো মনে হতে পারে এরা তো আর সাপোর্ট করছে না, কিন্তু না, সাপোর্ট করছি। যেমন আমি যথেষ্ট সমালোচনা করি সরকারের, কিন্তু তারপরে এটা বলি, সরকারকে সাপোর্ট করা ছাড়া আমার তো বিকল্প নেই। এই মুহূর্তে সরকারকেই আমি বলবো, অনুরোধ করব, ভালো একটা ইলেকশন এইভাবে দেন। আর সেখানে ছাত্র উপদেষ্টারা প্রশ্ন তুলেছে যে কেন যেন রাজনৈতিক দলগুলো মনে করে যে এই সরকার গঠিত হয়েছে একটি নির্বাচন দেওয়ার জন্য, যেখানে সরকারের মূল অগ্রাধিকার বিচার, সংস্কার এবং নির্বাচন। মানে এতে কোনো ভুলই নাই যে এই সরকার গঠিত হয়েছে নির্বাচনের জন্যে। কিন্তু আপনি যদি করে প্রশ্ন করেন এটা কি কেবল নির্বাচনের জন্যে? না, নির্বাচনটা যাতে ভালো হয় তার জন্য যে সংস্কার করতে হবে সেটা করতে হবে। একটা ভালো নির্বাচনের জন্য আপনার একটা ভালো পুলিশ লাগবে, ভালো আমলাতন্ত্র লাগবে, ভালো একটা নির্বাচন কমিশন লাগবে। খেয়াল করে দেখেন, নির্বাচন কমিশন ভালো মানে নির্বাচনমুখী, মানে জনমুখী করতে আপনার একেবারে ইউনিয়ন পর্যায়ে নয়, আরও নিচে যার ওয়ার্ড পর্যায়ে যেতে হবে, যেখানে যেখানে ভোট হচ্ছে। তো একটা বিশাল সংস্কার হয়ে গেল না? কনস্টিটিউশনেরও হলো
একই সঙ্গে সঙ্গে আপনার প্রশাসনের একটা বিশাল সংস্কার হয়ে গেল। আমি বলছি কি, এই সংস্কারগুলোই তো করতে পারছেন না। এরপরে যে আরও সংস্কার আছে, যে আপনি জিনিসের দাম কমাবেন, আপনি ইনভেস্টমেন্ট বাড়াবেন, আপনি মানুষের চাকরি বা সুযোগ বেশি দেবেন, এগুলো কাজে তো আপনি হাতি দেননি, দিতেই পারেননি। সেই কারণে এটা বলা যেতে পারে যে সরকার যদ্দূর পারে তদ্দূর করছে, যদ্দূর পারে তদ্দূর করে ভোট দিয়ে চলে যাক। তার মানে যদি কেউ এরকম মনে করে খালি ভোট চান তাহলে এগুলো করতে হবে না, তো করতে তো পারছে না, এইটা স্বীকার করেন কি না। 5 মাসে আপনি কোনো সংস্কার দেখেছেন? আমি প্রতিদিনই বলি যেখানে যেখানে সুযোগ পাই, একটা আইজি পালিয়ে গেছে, কথার কথা বলছি, পালিয়ে তো গেছেই, সেই জায়গায় আপনি একটা আইজি বসিয়েছেন, এটাকে আপনি সংস্কার বলবেন দেখি? এটা যে কোনো সরকারই তো করতো, একটা ইম্পর্টেন্ট পোস্ট খালি বা যে কোনো প্রশাসনের পোস্ট খালি সেখানে নতুন লোক দেবেন না, এইটা সংস্কার নয়। সংস্কার হচ্ছে আপনি যদি এই বাহিনীটার গুণগত মান বদলাতে চেষ্টা করেন, পারেন, সেদিকে ধাবিত হন। সেটা তো ওরা হাতই দেয়নি। প্রশাসনের কথা যদি বলেন, সেখানেও তারা সেটা করে নাই। তো সেদিক থেকে আমি বলছি মানে সো ফার সো গুড, যদ্দূর করেছেন ভালোই। এখন ভালো ভালো নির্বাচনটা দিয়ে দেন, পরবর্তীতে যারা আছে তারা আবার করবে। এইটা আপনি তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারবেন না। আজ প্রধান নির্বাচন কমিশনার যেমনটি জানিয়েছে, ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের আগে প্রস্তুত থাকতে হবে। এটি সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ আমরা এখনো কেন জানতে পারছি না, কতটা জরুরি? না, সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ জরুরি, কিন্তু মানে সুনির্দিষ্ট নির্বাচনের তারিখটা হলে এখনই মরে যাচ্ছি এরকম না। কিন্তু যারা নির্বাচনটা দেবেন তাদের মাথায় তো থাকতে হবে। তাদের কথাবার্তার মধ্যে যদি বোঝা যায় যে দে আর লস্ট, তারা একটু বিব্রত, বিহ্বল, কী করবেন বুঝতে পারছে না, তাহলে দুশ্চিন্তার বিষয়। বাকিটা যেরকম ডক্টর ইউনূস যখন বলেছিলেন যে আমি এই এই কাজগুলো করব, করে আশা করি ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে পারবো। আর যদি আরও বেশি সংস্কার চান তা আমাকে জুন পর্যন্ত লাগবে। দ্যাটস ভেরি গুড। আপনি এজেন্ডা বলবেন এই সংস্কার করতে চাই, এইভাবে করতে চাই, উনি করবেন। কিন্তু উনি তো ওখানেও থাকলেন না, উনি নিজের থেকেই বলছেন যে না, আমি অল্প সংস্কার করে দিয়েই চলে যাব। কিন্তু সেখানে আসলে নির্বাচন কমিশন কিভাবে প্রস্তুতি এগিয়ে নেবে? দুটি সম্ভাব্য ডেডলাইন আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশন ধরেন, আমরা এখন সরকারকে সমর্থন করি বলে এই নির্বাচন কমিশনেরও বিপক্ষে বলি না, কিন্তু নির্বাচন কমিশন তো ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন করবে, গভর্নমেন্টের উপরে নির্ভর করে নয়। হ্যাঁ ঠিক আছে, লজিস্টিক সাপোর্ট এবং অন্যান্য কিছুর জন্য গভর্নমেন্টের লাগবে তাদের, তারা গভর্নমেন্টকেই বরঞ্চ বলবে তুমি কি প্ল্যান করছো সেটা আমাকে বলো। বরঞ্চ ইলেকশন কমিশন এমনভাবে কথা বলছে, সরকার যখন বলবে বা স্যার যেমন বলবে, প্রধান নির্বাচন কমিশন যেমন আমি ওনার ছাত্র প্রধান উপদেষ্টা, সেরকম প্রধান নির্বাচন কমিশনও তার ছাত্র, মনে করি স্যার যখন বলবে তখন করব। এটা পলিটিক্স না বা এটা নির্বাচনের বিষয় না, ওনারও বলতে হবে ইলেকশনটা এইভাবে হওয়া দরকার। মুশকিল হচ্ছে যে এরা ঠিক পলিটিক্সের ব্যাপারে অত বেশি ইনভলভ ছিলেন না বলে এই বিষয়টা বুঝে বলছেন যে আমার এরকম মনে হচ্ছে না। তাদের বরঞ্চ উদ্যোগ নেওয়ার দরকার ছিল, তাদের এটা বলার দরকার ছিল না, দেখি স্যার কি বলেন। এটা কোনো কথা হলো না। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।